ড্রামার প্রথমে আমাদের হিরোইনকে দেখানো হয় যার নাম জিয়াও। সে কথা বলতে পারে না, তার চাচাতো ভাইয়ের সাথে সে শহরে আসছে। জিয়াও একটা গ্রামের মেয়ে। তার চাচাতো ভাই তাকে লু মেনশনে নিয়ে আসে এটা বইলা যে এখানে সে 3 মাসের জন্য কাজ করবে এবং 3000 টাকা দেওয়া হবে তাকে। মানে ও থালা বাসন ধোবে, এজন্য ও রাজি হইয়া গ্রামের বাড়ির থেকে এখানে আসছে কাজ করার জন্য। বাট আসলে তো এটা না। লো গ্রুপের লিডারকে দেখানো হয়, মানে আমাদের হিরোর দাদাকে দেখানো হয়। জিয়ার চাচাতো ভাইকে জিজ্ঞেস করা হয় যে ও সবকিছু জানে তো আমার নাতির কথা, যে আমার নাতি হাঁটতে পারে না। জিয়ার চাচতো ভাই ওই দাদাকে বলে যে হ্যাঁ হ্যাঁ ও সবই জানে, ও তো আসলে বোবা, ওকে তো কেউ বিয়ে করবে না গ্রামে, এই জন্য ও শহরে চলে আসছে, আমি ওকে সবকিছুই বুঝাই দিছি। ওদের এইসব কথা শুই না এখানে জিয়া আবার মনে মনে বলে কি এই বাসায় আমি কাজ করতে আসছি, ওনার নাতি অসুস্থ, হাঁটতে পারে না, এটা জানি না আমি কি করব। দাদা আবার জিয়াওকে জিজ্ঞেস করে যে তুমি এই কাজ করতে রাজি তো? জিয়াও তো মনে করে যে কাজ করার কথা বলছে, জিয়াও তো এটা বোঝে না যে বিয়ের কথা বলছে। জিয়াও দাদাকে মাথা ঝুলাইয়া হ্যাঁ বলে দেয়। দাদা জিয়াওকে বলতে থাকে যে তুমি আমার নাতির খেয়াল রাখবা ভালো করে, ওকে তুমি কখনো কষ্ট দিবা না। এই কথাতেও জিয়া রাজি হয়ে যায়। দাদা জিয়াওকে ঘরে নিয়ে যাইতে বলে। জিয়ার চাচাতো ভাই শাওকে দাদা 5 লক্ষ টাকা দেয়, এই কারণে যে জিয়াওর সাথে তার নাতির বিয়ে হবে। আসলে তো জিয়াও এগুলা কোনো কিছুই জানে না। জিয়াওকে যে তার চাচাতো ভাই বিক্রি করে দিছে এই কথা তো জিয়াও জানেই না। জিয়াওকে আমাদের হিরোর রুমে পাঠানো হয়। তারপর আমাদের হিরোকে দেখানো হয়। আমাদের হিরোই হলো লো গ্রুপের হায়ার জিংনাং, মানে ওর নাম জিংনান। ওই রুমে ঢুকার সাথে সাথে জিয়াও জিংনানের কাছে যায়। জিংনাং ওর দেখাতে একটা ধাক্কাই মারে, ও জিয়াও পড়ে যায় আর জিংনাং হুইল চেয়ার থেকে পড়ে যায়। জিংনাং পড়ে গেছে এই জন্য জিয়াও ওর কাছে যায় ওকে সাহায্য করার জন্য, কিন্তু জিংনান ওইখানে জিয়ার গলা চেপা ধরে আর বলে কি তুমি কি এখানে মজার বিষয় খুঁজতে আসছো এখানে? জিয়াও জিংনানের কথা তো কিছুই বুঝে না আর মনে মনে বলতে থাকে আমি এখানে মজার বিষয় কেন খুঁজতে আসবো, আমি তো নিজেই একজন বোবা মেয়ে। এইসব কথা জিংনানকে বুঝে দিতে দিতেছে, বাট জিংনান এগুলা কিছুই বুঝে না। জিংনান জিয়াকে জিজ্ঞেস করে তুমি কি বোবা নাকি, কথা বলতে পারো না? জিয়াও ইশারাতে বলে যে সে কথা বলতে পারে না, সে একজন বোবা মেয়ে। জিয়াও জিংনানের থেকে দূরে চলে যায় ভয়ে আর বসে বসে কাঁদতে থাকে। জিয়াও জিংনানকে বলে যে তুমি আমাকে দেখতে পারো না, তুমি আমাকে রুম থেকে বাইর হতে দিতেছো না কেন, তুমি আমাকে এভাবে বুলি কেন করতেছো? জিয়ার কথা শুনে জিংনান ওর দিকে তাকায় থাকে, তারপর বলে তুমি তোমার চোখ মুছো। জিংনানের এই কথা শুনে জিয়াও মনে মনে ভাবে কি জিংনান এতটাও কত মানুষ না, তার মধ্যে একটু মায়া দয়া আছে। জিয়াও ইশারায় জিংনানকে জিজ্ঞেস করে যে তুমি তুমি যেভাবে পড়ে রয়েছো তোমার কি ঠান্ডা লাগে না? এই কথা তো জিংনান বুঝতে পারে না, জন্য জিয়াওকে বলে তুমি কি বলতেছো। তারপরে জিয়াও জিংনানের হাতে লিখতে থাকে ওর কথাগুলা আর জিংনান ইজিলি ওর কথাগুলা বুঝতে থাকে। জিয়াও জিংনানকে জিজ্ঞেস করে তুমি যে এতক্ষণ যাবত নিচে বসে রয়েছো তোমার কি ঠান্ডা লাগতেছে না? জিংনান জিয়াওকে বলে যে আমার পায়ের বোধ ক্ষমতা নাই, আমি বুঝতে পারি না আমার ঠান্ডা লাগলে। জিয়াও জিংনানকে জিজ্ঞেস করে তোমার পায়ের এই অবস্থা হয়েছে কেন? মানে জিংনান ওকে কিছুই বলে না আর বলে কি তুমি আমাকে হুইল চেয়ারে বসাও। জিয়াও জিংনানের সাহায্য করে। হুইল চেয়ারে বসার সাথে সাথেই জিংনান জিয়াওকে বলে আমার গেটের পাসওয়ার্ডটা এটা, তুমি এখান থেকে বের হয়ে যাও। মানে এখানে জিংনানের রুমে ঢুকতে গেলে আর বাইরে হইতে গেলে একটা পাসওয়ার্ড লাগে, কারণ সারাদিন জিংনান এই রুমের মধ্যেই থাকে, ওর বাইরে যেতে ভালো লাগে না। আর কি কারণে ভালো লাগে না এটা আমরা পরে জানতে পারবো। এই পাসওয়ার্ডটা পাইয়া তো জিয়াও সাথে সাথে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হওয়ার সাথে সাথে জিয়াও দাদার ম্যানেজার সাথে দেখা হয়। দাদার ম্যানেজার জিয়াওকে জিজ্ঞেস করে তুমি রুম থেকে কিভাবে বাইরে হয়েছো, জিংনান কি তোমার পাসওয়ার্ড বলে দিছে? জিয়াও বলে হ্যাঁ ওই বলছে আমাকে। জিয়াও দাদার ম্যানেজারকে জিজ্ঞেস করে যে আমার চাচাতো ভাই শাও ও কখন আসবে আমাকে নিতে, কিন্তু দাদার ম্যানেজার ওর ইশারার কথা তো কিছুই বুঝে না। দাদার ম্যানেজার জিয়াওকে বলে যে দাঁড়াও তোমাকে আমি একটা কলম খাতা এনে দিতেছি, তুমি এখানে লিখা আমাকে বোঝাও। এই কথা শুনে জিয়াও একটু অবাক হয়ে যায় আর বলে কি আমি জিংনানের হাতে লেখা বুঝাইছি আমার কথাগুলা, জিংনান তো কত সুন্দর করে আমার কথাগুলো বুঝে গেছে আর উনি বুঝতেছে না। দাদার ম্যানেজার কলম খাতা আইনা দেওয়ার পরে জিয়াও এখানে লিখতে থাকে যে আমার চাচাতো ভাই শাও কোথায়, ও আমাকে এখান থেকে নিতে কখন আসবে। দাদার ম্যানেজার জিয়াওকে বলে ও তোমাকে নিতে কেন আসবে, ও তোমাকে কি বলে গেছে? জিয়াও বলে যে আমি তো এখানে কাজ করতে আসছি, থালা বাসন মাজতে আসছি 3 মাসের জন্য, আর 3 মাসে আপনারা আমাকে 3000 টাকা দিবেন। এই কথা শুনে দাদার ম্যানেজার ওইখানে তখন কিছু বলতেই যাবে, ওইখানে জিংনানের চাচাতো ভাই গু আইসা পড়ে। গু এখানে জিয়াওকে সব কথা খুইলা বলে আর বলে কি তুমি তো এখনো ফিরে যেতে পারবা না, তোমার চাচাতো ভাই তো তোমাকে এখানে বিক্রি করে গেছে, তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে আজকে, তুমি তো আমার ভাবি। এই কথা শুনে জিয়াও তো একদম থতপত হয়ে গেছে, এইসব কি বলে। তারপরে জিয়াও গু এর কথা শুনে সব কথা বুঝতে পারে আর বুঝে যে ওর ভাই ওকে মিথ্যা কথা বলে গেছে যে এখানে কাজ করতে আসছো, তুমি আসলে কাজ করতে না, এখানে এই জিংনানের সাথে আমাকে বিয়ে দিতে আনছে। গু জিয়াওকে বলে যে আজকেই তোমাদের বিয়ে হবে, দাদা আমাকে বলছে যে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি করে দিতে, তোমাদের দুজনের আইডি কার্ডটা নিয়ে আমি এখন যেতেছি সিভিল ম্যারেজ অফিসে, ওইখানে তোমাদের বিয়ে রেজিস্ট্রেশন করে আসতেছি। তারপর সিনে দেখায় যে গু জিয়ার কাছে আসে, আয়সা বলে তোমাদের বিয়ে
রেজিস্ট্রেশন হয়ে গেছে, তুমি আজকে থেকে আমার ভাবি আর জিংনানের ওয়াইফ। তোমাদের আজকে প্রথম রাত। ওকে এনজয় করার জন্য একটা সেক্সি একটা ড্রেস পরায় দেয় জিয়াওকে আর জিংনানের রুমে পাঠায় দেয়। জিংনান জিয়াওকে এই অবস্থায় দেখা তো পুরো হট হয়ে যায় আর ওকে উপরে রাগ করতে থাকে যে তোমাকে এই রুমে আসতে কে বলছে, তুমি এই রুম থেকে বের হয়ে যাও। জিংনানের রাগ দেখা যায় জিয়াও ভয় পেয়ে যায়। জিংনান বুঝা যায় যে এসব কাজ ওর চাচাতো ভাই কুই করছে, এজন্য ওকে ফোন দেয়। ওকে ফোন দিয়া সবকিছু জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করে যে এর মেয়ে আমার রুমে কি করতেছে। পরে গু জিংনানকে সবকিছু বলে আর বলে কি জিয়া তোমার আজকে থেকে লিগেলি ওয়াইফ, তোমাদের বিয়ে হয়েছে আজকেই, তোমরা এনজয় করো। এরা রিটায়ার হয়েছে দাদার মসজিদে, আমি কিছু করিনি বাবা, তুমি আমার মাফ করো। এটা বলে তাড়াতাড়ি গু ফোন কেটে দেয়। এইসব কথা শুনে তো জিংনান থ হয়ে যায়। জিংনান জিয়াওকে একটা শার্ট দেয় পরার জন্য। জিয়াও তাড়াতাড়ি পড়তে যে উল্টা পাল্টা বোতাম লাগায় ফেলে। এটা দেখা জিংনান বলতে থাকে কি ইচ্ছা করে এসব করতেছো, আমি কি বুঝি না আমার পা নাইলে ডিসেবল, তোমার হাতেও কি ডিসেবল নাকি যে তুমি ভালো করে একটা শার্টও পরতে পারতেছো না। জিংনানের এই কথা শুনে জিয়া অনেক রাগ হয় আর বলে কি তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতেছো, তুমি কি একটু ভালো করে কথা বলতে পারো না। ইশারার কথা তো জিংনান বোঝে না, এজন্য জিয়াও জিংনানের হাতে চেয়ে লিখতে চেয়েছিল এসব কথা। জিংনান এতে জিয়ার গলা চেপা ধরে আর বলে কি তুমি কি অ্যাক্টিং করতেছো আমার সাথে, যে তুমি বোবা আমার উপরে দয়া দেখায়া, নাকি তুমি আসলে বোবা। জিংনান জিয়ার গলা এত জোরে চাপা দিছে যে জিয়া ওইটা ছুটাইতেও পারতেছে না। ছুটানোর জন্য জিংনানের হাতে কামড় দেয়া দেয়। জিয়ার এই ব্যবহার দেখা তো জিংনানের অনেক রাগ এসে পড়ে। জিংনান জিয়াওকে বলে যে তুমি তো এখানে প্ল্যান করে আসছো, তুমি আমাকে সার্ভ করতে এখানে আসছো, তোমার একটা জব ভালো মিলে গেল, তোমার তুমি স্টার্ট কেন করতেছো না। এসব কথা শুনে তো জিয়া ওরা পুরো রাগ এসে পড়ে আর মনে মনে বলে কি ওর বোবা হওয়া দরকার ছিল, তাহলে এইসব কথা বন্ধ হয়ে যেত। জিংনানের উপর রাগ করে জিয়া মাটিতে বসে থাকে। জিংনান তো এখানে জিয়ার কোনো খেয়ালই করে না, ও সিধা ঘুমাইতে চলে যায়। জিয়াও দেখতেছে যে জিংনান এখন ঘুমায় যাবে, এজন্য তাড়াতাড়ি করে ও জিংনানের কাছে যায় আর জিংনানের কাছে বলে কি আমি তোমার হাতে কি কিছু লিখতে পারি। তারপর জিংনান জিয়ার কাছে দেয় তার হাতটা। জিয়াও জিংনানকে বলে যে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবা, আমি আমার গ্রামে যাইয়া গ্রামের থেকে টাকা ইনকাম করে সেই টাকা তোমাকে আমি ফেরত দিয়ে দিব। আসলে আমি এখানে আসতে চাইনি, আমাকে এখানে ধোকাবাজি করে নিয়ে আসা হয়েছে। জিয়ার কথা শুনে জিংনান সিধা সিধা বলা যায় যে তার কাছে কোনো টাকা পয়সা নাই। এই কথা শুনে জিয়াও বলে তোমার কাছে কি 1000 টাকাও নাই। জিংনান বলে না। জিয়াও বলে তুমি কি তাহলে গরিব। এই কথা শুনে জিংনান বলে তুমি এই কথাটা আমাকে বলতে পারো না। জিয়াও মনে মনে এটা চিন্তা করে যে জিংনান মনে হয় এবারটা ভাবতেছে যে আমি তাকে মিথ্যা কথা বলতেছি। জিয়াও জিংনানকে সব কথা বলে বলে যে কিভাবে তার চাচাতো ভাই শাও তাকে মিথ্যা কথা বলে এই বাসায় আনছে টাকার জন্য। সে তার সব টাকা নিয়ে, তার কাছে এখন কোনো জবও নাই, থাকার জায়গাও নাই, টাকা পয়সাও নাই। আমি জানি তোমাকে এই বিয়ে জোর করে দেওয়া হয়েছে, দুনিয়ায় এমন কোনো মেয়ে নাই যে ইচ্ছাকৃত ভাবে সে আমাকে বিয়ে করবে। এই কথা বলে জিয়াওকে জিংনানের কাছে নিয়ে আসে। তারপরে বলে কি তোমার ভাই কি তোমাকে শিখিয়ে দেয় না বিয়ের রাত্রে কি করতে হয়, তুমি বিয়ের রাত্রে এইসব কথা বলতেছো। এগুলা বইলা জিংনান ওকে ছেড়ে দেয়। জিয়াও তো ভয় নাই আর মনে মনে চিন্তা করে যে আমার কাছে তো কোনো কিছুই নাই, এখানে আমাকে থাকতে হবে যে পর্যন্ত আমি আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা না করতে পারি। তারপর জিংনানের কাছে যায়, তারপরে বলে কি তুমি যা করতে চাও তা করতে পারো, আমি তো তোমার লিগেলি ওয়াইফ। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যা বলতেছো তুমি ভাইবা চিন্তা বলতেছো তো। জিয়াও চক্ষু বন্ধ করে হ্যাঁ বলে। তারপর এটা দেখা জিংনান বলে আমি কাউকে ফোর্স করতে চাই না, তুমি চুপচাপ এখানে শুয়ে পড়ো, যা হবে সকালে দেখা যাবে। জিংনানের এই কথা শুনে জিয়াও মনে মনে বলে কি মানুষ অনেক ভিতর থেকে ভালো, কিন্তু উপর দিয়ে সবসময় খিটখিটা থাকে তার মেজাজ আর সব সময় খালি রাগ করতে থাকে। তারপরে সকালে আমাদের ব্রেকফাস্ট সিন দেখানো হয় যেখানে জিংনান আর জিয়াও আছে। জিংনান জিয়াওকে বলে যে তুমি কোনো টেনশন নিও না, আমি মানুষের ব্যবস্থা করে দিতেছি যে তোমাকে তোমার গ্রামে পৌঁছায় দিবে। এই কথা শুনে জিয়াও অনেক হ্যাপি হয়ে যায় আর বলতে থাকে তুমি অনেক একটা ভালো মানুষ। জিয়াও এই কথা শুনে জিংনান ভালো মানুষ, তুমি যদি আমার সত্যটা জানো তাহলে তুমিও আমার থেকে ভয় পাবা, তোমার পার এর অবস্থা হয়েছে কিভাবে। জিংনান এই কথা শুনে জিয়াওকে ধমক দেয় আর বলে কি তোমাকে জানতে হবে না আমার সাথে কি হয়েছে আর না হয়েছে। এর মধ্যে গুয়াইশা পড়ে। গুয়াইশা তো জিংনান কি অবস্থা দেখে অনেক হ্যাপি হয় আর বলে কি ভাইয়া তুমি তোমার অন্ধকার রুমের থেকে বের হয়ে গেছো, আমি এটা দেখে অনেক খুশি হয়েছি, এটা একমাত্র ভাবেই করছে, আমি বুঝতে পারছি এই বিষয়টা। আর এই কথা বললে ও জিয়াওকে টাচ করতে যায়, জিংনানের এই বিষয়টা ভালো লাগে না, এজন্য ওর ভাই গুর হাতটা ধইরা একদম মোচড়ায় দেয়। এইটা দেখা তো জিয়াও আবার ভয় পেয়ে যায়, ভয়ে জিংনানের বাসার থেকে বের হয়ে যায়। জিংনান তো জিয়ার এই কথাটা বুঝতে পারে না যে জিয়াও এই জন্য এভাবে দৌড় মারলো, জন্য জিয়ার পিছে পিছে যায় জিংনান আর জিজ্ঞেস করে তুমি এভাবে দৌড় কেন মারলা। জিংনানকে আসতে দেখা জিয়াও বলে যে তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার হাতও ভাঙা দিবা। জিয়ার এই কথা শুনে জিংনান জিজ্ঞেস করে যে আমি তোমার হাত ভাঙবো কেন। জিয়াও বলে যে তুমি ওর হাত কেন ভেঙে দিলা, ও তো তোমার ভাই। জিয়ার এই কথা শুনে জিংনান বলে যে ও তোমাকে টাচ করতে চাইছিল, এজন্য আমি ওর হাত মুচকায় দিছি, তুমি কি এটা বুঝতে পারো নাই। জিয়াও এই কথা শুনে মনে মনে বলে যে জিংনান তো আমার জন্য স্ট্যান্ড নিছে, আমি তো এটা বুঝতেই পারি নাই। জিংনান আসলে একটা ভালো মানুষ। জিংনানকে অনেক ধন্যবাদ জানায় জিয়াও। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে তোমার পরিবারে কারো নাম্বার তোমার মনে কি আছে কিনা। জিয়াও বলে হ্যাঁ আমার মনে আছে। তারপরে দাদার ম্যানেজার জিয়াওকে একটা ফোন দেয়। জিয়াও ওই ফোনে ওর পরিবারের নাম্বার
ডায়াল করে দেয়। তার ম্যানেজার ওদের সাথে কথা বলে, বাট জিয়াও বোবা দেখা ওদের পরিবার ওকে অ্যাকসেপ্ট করতে রাজি না। দাদার ম্যানেজারকে সিধা সিধা বলে দেয় যে ওরা কখনো জিয়াওকে আর অ্যাকসেপ্ট করবে না। এইসব কথা জিয়াও বুঝতে পারে, আর জিয়াও এটা বুঝা কান্না শুরু করে দেয়। দাদার ম্যানেজারকে জিয়াও বলে যে তুমি আবার কল করো, ওদের সাথে আবার কন্ট্যাক্ট করো। জিংনান জিয়াওকে বোঝায় যে সে তো আছে জিয়ার সাথে, জিয়ার পরিবারের সাথে জিংনান আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যাতে জিয়াও তার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এই কথা জিংনান জিয়াওকে বুঝায় এবং জিয়াও এই কথা বুঝতে পারে আর ও বাসায় চলে যায়। জিংনানও বাসায় এসে পড়ে, বাসায় এসে দেখে কি জিয়াও বই পড়তেছে। জিয়াও জিংনানকে বলে তুমি তো অনেক, তোমার কাছে তো অনেক বই, তুমি তাহলে বই পড়ো। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো। এখানে জিয়াও জিংনানকে বলে যে সে কোনো পড়াশোনাই করে নাই, সে শুধু লিখতে পারে আর বলতে পারে। বাট এখানে জিংনান জিয়ার সাথে একটু মজা করা শুরু করে দেয়, এতে জিয়া অনেক বিরক্ত হয়ে যায়। জিয়াও বিরক্ত হয়ে জিংনানের পায়ের উপরে যে একটা তাওয়াল আছে ওটা জোরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে জিয়াও আর জিংনানের কিস হয়ে যায়, মানে জিয়াও বেকায়দা পড়ে যায় জিংনানের উপর। জিয়াও তাড়াতাড়ি ঠিক হয়ে জিংনানকে সরি বলতে থাকে। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে আমাকে কিস করে তোমার কিরকম লাগলো, বাট এই কথাটা জিয়াও বুঝে না। সে আবারও জিজ্ঞেস করতে থাকে যে সে কি বলছে। পরে জিংনান তার কোশ্চেনটা ঘুরায় ফেলে। জিংনান বলে জিয়াওকে আমাদের দুইজনের যা পরিস্থিতি তাতে আমরা দুইজনের জন্য পারফেক্ট আছি। এই কথাটা শুই না জিয়াও না না বলতে থাকে। জিংনান জিয়াওকে বলে যে তোমার ভাই টাকার বিনিময়ে আমার কাছে তোমাকে বিক্রি করে দিয়ে গেছে, তুমি কি এটা জানো, তুমি কি এটা বুঝো। এই কথা শুই না জিয়াও জিংনানের হাতে আবারও লিখতে থাকে আর ওকে বলে যে তুমি কোনো টেনশন করো না, এই টাকার জন্য আমি তোমাকে এই টাকা ফেরত দিয়ে দিব। আমি যখন কোনো কাজ পেয়ে যাব তখন অল্প অল্প করে এই টাকা আমি তোমাকে শোধ করে দিব, তারপর আমরা দুজন ডিভোর্স নিয়ে নিব। এই ডিভোর্সের কথা শুই না জিংনানের তো মেজাজ গরম হয়ে যায়। জিংনান বলে কালকে তুমি আমাকে বিয়ে করো, আজকে তোমার খারাপ ফিল হইতেছে আমাকে নিয়ে, এর জন্য তুমি আজকে আবার ডিভোর্সের কথা বলতেছো। মেয়ে এটা মানতে পারবে না যে তার হাজবেন্ড ডিসেবল, এই কথাটা আমি বুঝতে পারছি। জিংনানের কথা শুই না জিয়াও বলে যে কোনো হাজবেন্ড এটাও অ্যাকসেপ্ট করবে না যে তার বউ বোবা। এই কথা শুই না জিংনান জিয়াওকে কাছে টেনে নেয় এবং বলে যে তাহলে তো আমরা পারফেক্টলি ম্যাচ করি, তুমি কথা বলতে পারো না আর আমি চলাফেরা করতে পারি না। জিয়াও এই কথা শুই না বলে যে না, আমরা দুজন তারপর একসাথে থাকতে পারবো না, কারণ আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, আমরা দুজন দুজনকে চিনিও না জানিও না, প্রতিদিনের ঝগড়া রাগের থেকে ভালো আমরা দুজন আলাদা হয়ে যাব। জিয়ার এই কথা শুনে জিংনান বলে যে আমরা দুজন দুজনকে জানার চেষ্টা তো করতে পারি। জিংনানের কথা শুনে এখানে বোঝা যাইতেছে যে সে জিয়াওকে লাইক করা শুরু করে দিছে, এটা জিয়াও বুঝতেছে না। জিয়াও যখন খাবার খাইতেছিল তখন ওয়াং নামের একটা মেয়ে আসে, আইসা তো ও পুরো গুন্ডা পান্ডার মতো ব্যবহার করা শুরু করে দিছে, জোরে জোরে জিংনানকে ডাকতেছে। এটা দেখা তো জিয়াও তো পুরো থ হয়ে যায়। আর দাদার ম্যানেজার বলে যে জিংনান এখন তোমার সাথে দেখা করতে পারবে না। তার ম্যানেজারের এই কথা শুই না ওয়াং ম্যানেজারের একটা থাপ্পড় মারে আর বলে যে তুই আমাকে থামাবি জিংনানের সাথে দেখা করার থেকে, তুই কেউ না, জিংনানের এখনই তাড়াতাড়ি ডাক দে। এইসব চিল্লাচালি শুই না জিংনান আয়সা পড়ে রুমের বাইরে। আয়সা দেখে ওয়ান আসছে, ওয়ান জিংনানের গলা ধরে আর ওকে বলে যে তুই আমার খুশি নষ্ট বিনষ্ট কইরা এখন নিজের জীবন গোছাইতাছস, নতুন নতুন এখন বিয়া করছস, কয়দিন পরে তোর পোলাপান হইব, তুই তো তোর জীবনে খুব মস্ত থাকবি, আমার কি হইব, আমার জীবনের খুশি তো তুই ছিন্না নিছস। ওয়াং জিয়াও কেউ বকা দিতে চায় তো এখানে জিংনান থামায় দেয় ওয়াংকে। এটা দেখা ওয়াং জিংনানের হুইল চেয়ার একটা লাত্তি মারে, হুইল চেয়ার থেকে জিংনান পড়া যায়। তুই আমার হাজবেন্ডের মাইরা ফেলছস, এখন তুই তোর নতুন জীবন শুরু করছস, তুই কি মনে করছস আমি তোরে সুখে থাকতে দিমু, কখনোই না। ওয়াং জিংনানের বইকা চিকা ওখান থেকে চলে যায়। জিয়াও আর দাদা ম্যানেজার জিংনানে হুইল চেয়ারে বসাইয়া তার রুমে দিয়ে আসে। জিয়াও তো এইসব দেখা পুরাই শকড আর দাদার ম্যানেজারে জিজ্ঞেস করে যে এই মহিলাকে কেন জিংনান রে এইসব বইলা বকতাছিল। তারপর ওইখানে আবার গু আসে, গুকেও জিয়ান জিজ্ঞেস করে এইসব কথা। তারপর গু জিয়াওকে সব কিছু খুইলা বলে আমার ভাইয়ের জীবনটা পুরো নষ্ট বিনষ্ট হয়ে গেছে এই মেয়েটার জন্য। এই মেয়েটা আসছে ওয়ানের হাজবেন্ড আর আমার ভাই বন্ধু ছিল, কয়েক বছর আগে তাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়, ওই কার অ্যাক্সিডেন্টে তার হাজবেন্ড মারা যায়, আমার ভাইয়ের পায়ের অবস্থা হয়, কিন্তু ওই মহিলা কোনো মতেই মানতে রাজি না যে এটা একটা অ্যাক্সিডেন্ট। উনি মনে করে আমার ভাইয়ের জন্য তার স্বামী মারা গেছে আর সারাক্ষণ আমার ভাইয়ের উপরে দোষারোপ করে, যার কারণে আমার ভাইয়ের জীবন থেকে সব আলো চলে গেছে। এইসব কারণে আমার ভাই নিজেকে সব সময় বন্দি করে রাখে, অন্ধকার ঘরে আটকায় রাখে নিজেকে। তো বছর পর সে তার রুম থেকে বের হয়েছে। আমার পুরো বিশ্বাস আছে ভাবি তুমি পারবা আমার ভাইকে সুস্থ করে তুলতে, আমার ভাইয়ের মনটারে ঠিক করতে। তুমি আমার ভাইয়ের সাথে বেশি বেশি সময় কাটাও, ওকে বোঝাও যে এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, যে কেউই মারা যেতে পারতো, ওই মহিলার কথায় তো আর সবকিছু হবে না। গুয়ের এই সব কথা শুই না জিয়াও এখন সবকিছু বুঝতে পারছে যে জিংনানের এরকম অবস্থা কেন হয়েছে। ম্যানেজার জিংনানের কাছে জিয়ার সব খবর নিয়ে আসে।
আর বলে যে ও একটা গরিব ঘরের মেয়ে, ওর পরিবারে কিছু মানুষই আছে। জিংনান ম্যানেজারকে বলে যে ওর পরিবারের সদস্যটা যদি জিয়াওকে ভালোভাবে ট্রিট করে তাহলে ও জিয়াওকে ওখানে পাঠায় দিবে ডিভোর্স দিয়া আর ওরকে কিছু টাকা পয়সা দিয়া। ম্যানেজার জিংনানকে জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি জিয়াওকে ডিভোর্স দিয়া ছাইড়া দিবেন? জিংনান ম্যানেজারকে বলে যে জিয়াও যেখানে ভালো থাকবে আমি সেই ব্যবস্থাই করব। এখানে ম্যানেজারও বুঝে ফেলছে যে জিংনান জিয়াওকে পছন্দ করে। জিয়াও জিংনানের এইসব কথা শুনা তো জিংনানের জন্য অনেক টেনশন করতেছিল। এর মধ্যে লিং আসে। লিং হলো ওয়ানের বোন। লিং এই কথা শুনে এখানে আসছে যে ও শুনছে জিংনান বিয়ে করে ফেলছে। ভাই সেই জিয়ার উপরে রাগ করা শুরু করে দিছে আর ওকে যা তা কথা বলতেছে। লিং এসব কিছু করতেছে কারণ ও জিংনানকে মনে মনে পছন্দ করে, জিংনানকে বিয়ে করতে চায়। লিং জিয়াওকে ধরে জিংনানের রুমে নিয়ে গেছে। জিয়াওর নামে মিথ্যা মিথ্যা কথা জিংনানকে বলতেছে। জিয়াও আমাকে দেখে হিংসা করে, ও আমাকে জোরে ধাক্কা দিছে। কিন্তু এখানে জিংনান লিংকে জিজ্ঞেস করে যে জিয়াও তোমাকে শুধু শুধু কেন ধাক্কা দিবে আর ও হিংসা কেন করবে, ও তোমার থেকে অনেক সুন্দর। জিংনান তো লিংকে এখানে কোনো পাত্তাই দেয় না আর এখান থেকে ওরা বাইর হয়ে যেতে বলে। ওরা লিং ও এখান থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় লিং মনে মনে বলে যে আমি জিংনানকে এত সহজে ছেড়ে দিব না। পরের দিন লিং ওর বড় বোন ওয়াংকে নিয়ে আসে জিংনানের কাছে। জিংনান ওদের দুজনকে দেখা বলে তোমরা দুজন এখানে কেন আসছো, কিছু কি কইছে কিনা। ওয়াং জিংনানকে বলে যে তোমার বউয়ের জন্য আমার বোন হাতে ব্যথা পাইছে। জিংনান এই কথা শুনা বলে যে তোমার বোন হাতে ব্যথা পাইছে এটা আমি কি করব। ওয়াং জিংনানের কথা শুনা বলে যে তুমি এখন তোমার বউয়ের হাত ভাঙা দিবা। জিংনান এই কথা শুনে স্পষ্ট না করে দেয় যে এরকম কোনো কিছু করবে না। এই কথা শুনা ওয়াং হাসতে থাকে আর বলে যে জিংনান তোমার এত বড় সাহস আছে কি তুমি আমাকে না বলতে পারো? হুইল চেয়ারে তুমি বসে রয়েছো, তোমার পায়ে তো কোনো শক্তি নাই, এখন আমি যা চাই তোমার সাথে তা করতে পারবো, তোমার কি একটু ভয় হয় না? আর এটা বলার সাথে সাথেই ও ওর হাতে যে সিগারেট আছে ওই জ্বলন্ত সিগারেটটা জিংনানের পায়ের মধ্যে লাগায় দেয়। এই সব কিছু দূরের থেকে জিয়াও দেখতে থাকে। জিয়াও এই সব কিছু দেখা আর সহ্য করতে পারে না, জিংনানকে বাঁচাইতে আসে, ওয়াংকে ধাক্কা দেয়। এর মধ্যে জিয়াও হালকা একটু কথা বলে যে তুমি এভাবে জিংনানকে বুলি করতে পারো না। এটা দেখা তো জিংনানও থতপত খেয়া যায়। দেখা লিং বলে যে তুমি তো বোবা মেয়ে, আমি শুনছি তুমি এখন কথা বলতেছো কিভাবে, তার মানে তুমি এই সব কিছু প্রিটেন্ড করতেছিলা জিংনানের সিম্পতি নেওয়ার জন্য। ওয়াং জিয়াওকে বলে যে তুমি কেউ না, জিংনান আর আমার মধ্যে আসার, তুমি এখান থেকে বের হয়ে যাও। জিয়াও ইশারায় বলে যে আমি জিংনানকে এভাবে কষ্ট পাইতে দিব না, তুমি জিংনানকে বুলি কেন করতেছো। এটা বইলা ওয়াং আর জিয়ানের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। হাতাপাইয়ের মধ্যে ওয়াং ব্যথা পায়ে অজ্ঞান হয়ে যায়। লিং ওয়াংকে হসপিটালে নিয়ে যায় আর যাওয়ার সময় বইলা যায় জিয়াওকে যে আমার বোনের জন্য কিছু হয় তোরে আমি ছাড়বো না। এটা বইলা যায় লিং। ওয়াং এর এই অবস্থা দেখা জিয়াও তো জিংনানকে জিজ্ঞেস করে যে ও আমার ধাক্কায় কি মরে টরে গেল নাকি। এখানে জিংনান মজা নিতেছিল জিয়াওর, না ও মারা যায় নাই, ও ভয়ে অজ্ঞান হয়ে গেছে। জিয়াও জিংনানকে জিজ্ঞেস করে যে এখন পুলিশ এসে কি আমাকে গ্রেফতার করবে। জিংনান বলে না কিচ্ছু হবে না, আমি তোমাকে এরকম কোনো কিছুতেই পড়তে দিব না, তুমি টেনশন করো না। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে বাঁচাইতে কেন আসছো। জিয়াও বলে কি তুমি একজন ভালো মানুষ, তুমি নিজেকে কেন দোষারোপ করছো। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে আর বলে যে তুমিও কি মনে করো যে ওই অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেতাম তাহলে ভালো হইতো। মানে জিয়াও জিংনানকে বোঝায় যে এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, নিজের উপরে সবকিছু নিও না, অ্যাক্সিডেন্ট হলে যে কেউ মারা যেতে পারে, যে বাইচা যাবে তার উপরে যে দোষারোপ হবে এটা এরকম কোনো কিছু না। কিসমতে এখন তুমি বাইচা আছো, এটা তোমার ভাগ্য, তোমার এই জীবনটা উপভোগ করা দরকার, নাকি এক রুমে বৈশা সারা জীবনটা নষ্ট করা। কিছুক্ষণ পরে রুমের শনে আবারও লিং আসে। ও আইসে চিল্লাচিল্লি করতে থাকে। এই আওয়াজ শুই না জিংনান আর জিয়াও লিং জিয়াওকে দেখা অর্ধেক রাগ হয়ে যায় আর বলে যে তুই এখানে কি করতেছ, তোর জন্য আমার বোন হসপিটালে এখনো পড়ে আছে। জিয়াও লিংকে এটা জিজ্ঞেস করে যে তোমার বোন কি এখন ঠিক আছে কিনা, বাট লিং ওই কাগজ উড়ায় পালায় দেয়। যা দেখা জিংনান বলে যে তোমার কাগজে লিখতে হবে না, তুমি যা বলতে চাও আমাকে বলো, আমি ওকে বলতেছি। তারপরে জিয়াও জিংনানের হাতে লিখতে থাকে ওর কথাগুলা আর জিংনান বলতে থাকে লিংকে জিয়াও ইচ্ছা করে ধাক্কাটা মারে নাই, অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে, সে এটার জন্য অনেক দুঃখিত, সে এই রেসপন্সিবিলিটি নিবে, মানে ওর বোনের হসপিটালের বিল যত আসবে সেটা জিয়াও দিবে। এই সব কথা শুনে লিং জিয়াওকে বলে যে ও এইসব করে তুমি এখন নাটক করতেছো সিম্পাতি পাওয়ার জন্য, তুমি একটা কথা জানা রাখো আমার হইতে তুমি এগুলা কোনো কিছু করতে পারবা না। জিয়াও লিংকে আরো কিছু বলতে চায় বাট লিং এখানে কোনো কিছু শুনতে রাজি একটুও না। লিং উল্টা এখানে জিয়াওকে বকা দিতে থাকে আর বলে কি আমাকে থ্রেট করতেছো নাকি, এইসব কিছু বইলা। জিয়াও এখানে বলতে চাইছিল না না আমি এটা তোমাকে থ্রেট কেন করবো, বাট এখানে জিং না বলে যে হ্যাঁ ও তোমাকে থ্রেটই করতেছে, কারণ জিং
জিংনান তো এখানে বুঝে গেছে যে লিং ওকে এভাবেই ছেড়ে দিবে না। জিংনান জিয়াওর সাইড নিতেছিল, এটা দেখে লিং একদমই সহ্য করতে পারে না আর বলতে থাকে যে তুমি কিভাবে একটা গ্রামের মেয়েকে এভাবে সাপোর্ট করতে পারো, আমি তো এটাই বুঝতে পারতেছি না। এবার আমার বোনকে ঠিক হইতে দাও, তারপরে দেখবো তোমাদের দুইজনকে আমরা ছাড়বো না। লিং জিংনানকে বলে যে তোমার জন্য আমার ব্রাদার ইন ল মারা গেছে, আমাদের জীবনে এই ড্যামেজটা তোমার বহন করতে হবে। জিংনান লিং এর কথা শুনা ওকে জিজ্ঞেস করে যে তুমি এখন কি চাও। লিং জিংনানকে বলে যে তুমি ওকে ডিভোর্স দাও এবং আমাকে বিয়ে করো। এই কথা শুনা জিংনান হাইসা ওর কথা উড়ায় দেয় আর বলে যে আমি জিয়াওকে কখনো ডিভোর্স দিব না, আর 2 নাম্বার আমি তোমাকেও বিয়ে করব না। তুমি কে তোমাকে যে আমি বিয়ে করতে যাব? তোমার হাজবেন্ড মারা গেছে আমার জন্য যে আমি তোমাকে ড্যামেজ হিসাবে বিয়ে করতে যাব? তোমার বোন যদি হসপিটাল থেকে আইসা আমাকে নিজেই কথা বলতো তাহলে আমি ওর কথাটা একদম ভাবতে পারতাম যে ওর হাজবেন্ড মারা গেছে, ওকে নালে প্রয়োজন আমি বিয়ে করবো, তোমাকে আমি কেন বিয়ে করতে যাব? বোকামে কথাকার। এই কথা বইলা জিংনানও হাসা শুরু করে দিছে, জিয়াও হাসা শুরু করে দিছে। আর এসব কিছু দূর থেকে জিংনানের দাদা ও ম্যানেজার দুজনই দেখতাছিল, ওরাও হাসতাছিল জিংনানের কথা শুনা আর লিং এর কথা শুনা। এইসব কিছু দেখা দাদা ম্যানেজারকে বলে যে আমার নাতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখো তুমি, এটা একটা মনের রোগ, এই রোগের থেকে ওর ওয়াইফই ওকে বের করবে। লিং জিংনানের এসব কথা শুনা জিংনানকে বলে যে জিংনান তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আগে কিরকম আমাদের কথা শুনতে, এখন তুমি আমাদের পাল্টা জবাব দেওয়া শুরু করে দিছো, তুমি কি ভুলে গেছো তোমার জন্য আমরা কি কি ফেস করছি? এটা বইলা লিং এর হাতে যে ফাইল ছিল ওই ফাইলটা জিংনানের দিকে ছুঁড়ে মারে আর ওই ফাইলের মধ্যে ছিল অ্যাক্সিডেন্টের সব ছবি। এইসব দেখা তো জিংনান আবারও আগের মতো বিহেভ করা শুরু করে দেয়। জিয়াও এখানে জিংনানকে এটা বলে যে তুমি এইসব ছবি দেখো না, তুমি আবারও কষ্ট পাবা। এখানে জিংনান আগের মতো হয়ে যায় এইসব ছবিগুলো দেখা আর জিয়াওকে বকাঝকা দিতে থাকে আর বলে যে তুমি কে, তোমার পরিবার তো তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে টাকার জন্য, তোমাকে টাকা পরিশোধ করতে হবে না, তুমি এখন চাইলে এখনই আমার ঘরের থেকে বের হয়ে যাও। এইসব করা করা কথা জিয়ার অনেক খারাপ লাগে আর বলে যে তুমি কি আমার সাথে থাকতে চাও না? জিংনান বলে না, আমি তোমার সাথে 1 মিনিটও থাকতে চাই না, চাইলে এখনই এই মুহূর্তে এই ঘর থেকে বের হয়ে যেতে পারো। ওদের সব কথা দাদা শুনতেছিল দূরের থেকে আর মনে মনে বলে যে এখন আমার কাছে একটাই লাস্ট চান্স আছে, আমি এটারে ব্যবহার কইরা যদি আমার নাতিরে ঠিক করতে পারি আমি এটাই করব। জিয়াও জিংনানের কথা শুনে ঘরের থেকে বের হয়ে যেতেছিল, ওই মুহূর্তে দাদা জিয়াওকে আটকায় আর বলে যে তুমি কি আমাকে চিনো, আমাদের তো একবার দেখা হয়েছিল, আমি জিংনানের দাদা। জিয়া ওই কথা শুনে দাদারে হাই হ্যালো করে। দাদা জিয়াওকে জিজ্ঞেস করে যে এই ঘরে থাকলে তোমার কোনো অসুবিধা হইতেছে কিনা। তারপরে জিয়াও বলে যে দাদা না, আমরা দুজন তো আলাদা হয়ে যাব। এই কথাতে জিংনানও রাজি হয়েছে, আমিও রাজি হয়েছি, আর যে টাকা আমার ভাই নিছে ওই টাকা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিব ডিভোর্সের পরে। দাদা এই কথা শুনে জিয়াওকে বলে যে আমাদের পরিবারে কোনো ডিভোর্স হয় না, আর ডিভোর্স যদি হয় তাহলে পরিবারের থেকে আলাদা হইয়া করতে হয়, মানে ওরা দুজন যদি সত্যি সত্যি ডিভোর্স নেয় তাহলে এই লু পরিবারের থেকে সেপারেট হয়ে যেতে হবে। এই কথা শুনে তো জিয়াও পুরো হাক্কা মাক্কা খায়া যায়, আমার ঘরের থেকে তোমরা দুজন বের হয়ে যাও, বের হয়ে যা মন চায় তা করো, তাতে আমার কোনো দেখার বিষয় না। দাদা জিয়াওকে নিয়ে জিংনানের কাছে যায় আর জিংনানকেও বলে যে তুমি তো আরাম আয়েশের জীবন যাপন কাটতাছো, তুমি ভাবো আমার কথা, আমিও বৃদ্ধ হয়েছি, আমারও বয়স হয়েছে, আমি এইসব স্ট্রাগল আর নিতে পারতাছি না, কোথায় তুমি আমাকে সামলাবা? এই বৃদ্ধ বয়সে এসে আমি তোমাকে সামলাইতেছি, আমি শুনছি তোমরা দুজন বলে ডিভোর্স নিতেছো, তাহলে তোমরা দুজন আমার ঘরের থেকে বের হয়ে যাও, আমার ঘরের থেকে বের হয়ে তোমরা একসাথে থাকো আর না থাকো আমার কোনো যায় আসে। জিংনানও এই কথা শুনে থ হয়ে যায় আর দাদা প্ল্যান করে ওদের দুজনকে ঘরের থেকে বের করে দেয়। ওর দাদা ওদের দুজনকে ঘরের থেকে বের করে দিছে, এটা দেখা জিংনান সব রাগ জিয়ার উপরে ঝাড়তে থাকে আর বলে যে আমরা দুজন তো আলাদা হয়ে যাওয়ার কথা ছিল না, তাহলে এটা কি হলো? জিয়াও জিংনানকে বলে যে আমাদের দুজনকে আলাদা হওয়ার কথা ছিল, বাট তোমার পরিবার তো আমাদেরকে আলাদা করে দিছে, আমরা তো একদমই গরিব হয়ে গেছি, না আমাদের কাছে কোনো জব আছে, না আমরা কোনো কাজ করতে পারবো, আর না আমাদের কাছে কোনো টাকা পয়সা, তুমি হাঁটতে পারো না আর আমি কথা বলতে পারি না, আমাদের দুজনকে কে কাজ দেবে? ইয়ার এইসব কথা শুনে তো জিংনানের একদম মাথা হট হয়ে যায়, ও ওর মানুষদেরকে ফোন দিতে থাকে যে একটা ঘরের ব্যবস্থা করে দিতে ওদের দুজনের জন্য, বাট ওরা সবাই না করে দেয় জিংনানকে আর বলে যে এটা দাদার আদেশ, তোমাকে কোনো সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো না। ওরা দুইজন দুপুর থেকে সন্ধ্যা করে রাত হয়ে যায় ওইখানেই দাঁড়ায় থাকে, কারণ যাওয়ার তো কোনো জায়গাই নাই, ওরা এখন কোথায় যাবে? জিয়াওর মাথায় একটা আইডিয়া আসে পরে, তারপরে ও জিংনানকে নিয়ে একটা বাসায় ওঠে। জিংনান ওকে এই বাসাটা দেখা জিজ্ঞেস করে যে তুমি এই বাসাটা কোথা থেকে পাইছো? ওই মুহূর্তে
গু জিয়ার কাছে ফোন দেয় আর বলে যে তোমাদের বাসাটা কি পছন্দ হয়েছে, তোমাকে আর আমার ভাইকে তো দাদা বাই করে দিয়েছে ঘরের থেকে, এখন বুঝবা কত কষ্ট বাইরের দুনিয়ায়, তোমরা দুজন একটা কারণে আবার লো মেনশনে আসতে পারবা, তুমি তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাও, তারপরে দেখো নে দাদা তোমাকে মাথায় তুলে লো মেনশনে নিয়ে আসবে। সব কথা শুনে তো জিয়াও গুকে কোনো কিছু বলতেই পারতাছিল না, এইসব কথা বইলা গু আবার ফোন রাখা দেয়। তারপরে জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলতেছিলে। জিয়াও জিংনানকে বলে যে আমি তোমার ভাই গুয়ের সাথে কথা বলতেছিলাম, ও বলছে যে তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য, তাহলে আবার লু ম্যানশনে আবার যাইতে পারবো। এই কথা শুনে জিংনান জিয়াওকে বলে যে তুমি কি মনে করো এই একটাই রাস্তা আছে লু ম্যানশনে যাওয়ার। জিয়াও জিংনানকে মজা করতে মানা করে বাচ্চা নিয়ে। জিয়াও বলে যে আমার কাছে একটাই বাচ্চা আছে, সেটা হলো তুমি, এখন তোমার টেক কেয়ার করতে হবে আমাকে। এই কথা শুনে জিংনান বলে যে আমার কোনো টেক কেয়ার করতে হবে না তোমাকে, আমি আমার নিজেরটা দেখা নিব। জিয়াও এই কথা শুনে জিংনানকে বোঝায় যে আমাদের আমাদের এখন বিয়ে হয়ে গেছে, একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে এবং টেক কেয়ারও করতে হবে। জিংনান জিয়াওকে বলে যে আমার এখন গোসল করতে হবে, আমি এখন গোসল করতে যাব। জিয়াও এই কথা শুনে জিংনানকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। পরে ও আরে বাথরুমে নিয়ে যায় গোসল করানোর জন্য। জিয়াও হুইল চেয়ার থেকে জিংনান কেয়ারে বসায় গোসল করানোর জন্য, এই কারণে ওরা দুজনে একটু কাছাকাছি এসে পড়ে। জিংনান জিয়াওকে বলে যে আরে তুমি আমাকে এখানে কি গোসল করাইতে আনছো নাকি আমার মার্ডার করাইতে আনছো, তুমি তো আমার যেমন ব্যবস্থা করতে আসছো তুমি তো আমার মাইরেই ফেলবা। জিংনানের কাপড় চোপড় জিয়াও টাইনে টানা খুলতে থাকে, ওর টাইটা টাইম দেয়া খুইলা জিয়াও নিজের চোখ বাঁধে, তারপরে গরম পানি দিয়া জিংনান রে গোসল করাতে থাকে। এই গরম পানি দেখা জিংনান রাগ হয়ে যায় আর জিয়াওকে বকা দিতে থাকে, এই তুমি গরম পানি নিছো কেন। জিয়াও বলে যে আরে গরম পানি না নিলে তো তোমার ঠান্ডা লেগে যাবে, বাট এখানে জিংনান রাগ হয়ে যায়, ও ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায়, এই জন্য রাগ করে জিয়াওকে ওখান থেকে বাই করে দেয় আর বলে যে আমি নিজেরটা নিজেই গোসল করতে পারবো, তোমার আমার সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও। তারপর আমাদের সকালে সিন দেখানো হয় যেখানে জিয়াও সকাল সকাল উঠে যেতেছিল, এটা দেখা জিংনান ওকে জিজ্ঞেস করে যে তুমি সকাল সকাল কেন উঠতেছো। জিয়াও জিংনানকে বলে যে তুমি তুমি কালকে রাত্রে অনেকক্ষণ যাবত গোসল করছো ঠান্ডা পানি দিয়ে, তোমার কি জ্বর হয় নাই। জিংনান শুইনা বলে না আমার কোনো জ্বর টর হয় নাই। জিয়াও বলে আমাকে তাহলে এখন কাজে যেতে হবে, কাজ টাজ পাইতে হবে, টাকা ইনকাম করতে হবে, আর তুমি ঘরে বসে রেস্ট নাও, আর তোমার যদি মনে হয় তোমার শরীরটা ভালো আছে তাহলে তুমি ঘরের জিনিসপত্র গুছায় রাখো, মানে ক্লিন ক্লিন করে রাখো। এটা শুনে জিংনান জিয়াওকে বলে তুমি তো কথাই বলতে পারো না, তোমাকে কে কাজ দিবে। এটা শুনে জিয়াও বলে যে আরে কথা বলতে পারি না তাতে কি হয়েছে, কাজ তো করতে হবে না, না হলে আমরা দুজন খাবো কিভাবে। কাজ খুঁজতে ঘরের থেকে বাইর হয়, ওই মুহূর্তে ওর ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ওর ভাই শাওকে ধরে ওরা জিজ্ঞেস করে যে তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছো, টাকার বিনিময়ে তুমি আমাকে কেন বিক্রি করে দিছো। শাও তো জিয়াওকে দেখা পুরো থাওয়া হয়, ওর এই কংগ্রাচুলেশন করতে থাকে আর বলে যে তুমি তো মিসেস লু হয়ে গেছো, তোমার জন্য তো এটা অনেক ভালো। জিয়াও বলে যে তো ওই 5 লাখ টাকা যে তুমি নিছো, ওই 5 লাখ টাকা কোথায়, 5 লাখ টাকা তুমি আমাকে ফেরত দাও, আমাকে ওদেরকে দিতে হবে। এই কথা শুনে তো শাও চলে যেতে থাকে আর বলে যে আমার জন্য কেউ অপেক্ষা করতেছে, আমি ওইখানে যেতেছি, তুমি থাকো এখানে। হাতাপায়ের মধ্যে জিয়াও কেউ ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায় শাও। জিয়াও এতে অনেক হাতে ব্যথা পায়। তারপরে ও বাসায় এসে পড়ে, বাসায় এসে দেখে কি জিংনান ওইসব ছবি দেখতেছিল। এইসব দেখা ওই ছবিগুলা জিয়াও জিংনানের হাত থেকে টান দিয়া নেয়। জিংনান দেখে যে জিয়ার হাতে অনেক ব্যথা পাইছে, অনেক ঘা আছে। জিংনান জিয়াওকে জিজ্ঞেস করে যে এগুলা কিভাবে হয়েছে। তারপরে জিয়াও সব কথা বলে যে আজকে ওর ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও টাকা ফেরত চাইছে বাট ওর ভাই দিতে মানা করছে, এই কারণে ঝগড়া ঝাঁটিতে ও ব্যথা। জিংনান জিয়াওকে বলে যে তুমি বসো, আমি তোমার হাতে মলম লাগাই দিই। জিংনান এটা দেখে জিয়াওকে জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো। জিয়াও দেখে যে জিংনানের কুলে ও বসে পড়ছে, তারপরে বলে যে সরি সরি তুমি আমাকে বসতে বসো না, আমি মনে করছি তোমার কাছে বসতে হবে। তারপর একটা চেয়ার নিয়ে জিয়া ওইখানে বসে আর জিংনান ওর হাতে মলম লাগাই দেয়। পরের দিন জিংনান শাওকে ধরে আনে ওর লোকজন দিয়া ওর ইচ্ছা মতো বকাঝকা দেয় আর বলে যে ও টাকা নিছে কিন্তু ওর বউরে কিভাবে ব্যথা দিছে, ধাক্কাটা তো নাও দিতে পারতো। পরে ইচ্ছা মতো জিংনান ওরে বকাঝকা করে। জিংনান যখন বাসায় এসে পড়তেছিল তারপরে ও দেখে যে জিয়াও রাস্তার মধ্যে নেম প্লেটস গুলা মানুষকে দিতেছিল। জিংনান এটা দেখে যে টাকা কামানোর জন্য জিয়াও কত কষ্ট করতেছে, এটা দেখা জিংনানের অনেক দুঃখ লাগে। জিয়াও যখন কাজ সেরা বাসায় আসে তারপরে জিংনান ওকে কাছে আসতে বলে। জিয়াও বলে আমার শরীর থেকে ব্যাড স্মেল আসতেছে, আমি গোসল করে তোমার কাছে আসতেছি। জিংনান বলে কোনো অসুবিধা নাই, তুমি কাছে আসো। তারপরে জিয়াও যখন জিংনানের কাছে আসে ওই মুহূর্তে জিংনানের ভাই শাও টাকা নিয়ে আসে। এই টাকাটা জিংনান শাওকে দিছে যাকে ও এই টাকাটা জিয়াওকে ফেরত দিতে পারে। শাও যে টাকাটা নিয়েছিল ওই টাকাটা তো কবে উড়াই দিছে। শাও জিয়াওকে বলে যে এই টাকা নাও, তোমার টাকা,
তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়ে গেলাম। জিয়াও জিজ্ঞেস করে, তুমি তো রাস্তায় আমাকে টাকাটা ফেরত দিতে চেয়েছিলে না, তুমি তাহলে এখন এই টাকাটা কিভাবে নিয়ে আসলা? শাও এত কথা বাড়াইতে চায় না, আর জিয়াওকে এটা বুঝাই দেয় যে আমি তোমার ভাই, আমি তোমার টাকা নিয়ে কোথায় পলাবো, যেন আমি তোমার টাকাটা দিয়ে গেলাম, তুমি চিন্তা করতেছিলা তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার জন্য বাহিরে কে জানে দাঁড়ায় রয়েছে। এই কথা বইলা শাও তাড়াতাড়ি ওখান থেকে কাইটা পড়ে। তারপরে জিয়াও জিংনানকে বলে যে এখন তো টাকা আমি পাইয়ে গেছি, এই টাকাটা আমি দাদাকে দিয়ে আসবো। এই কথা শুনে জিংনান বলে যে তুমি এত জিদি কেন, এই টাকাটা দাদাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। জিয়াও বলে যে না না, এই টাকাটা দাদাকে দিতে হবে, কারণ দাদার থেকে এই টাকাটা না হয়েছে। আমার আবার অন্যের জিনিস না দেওয়া পর্যন্ত আমার ঘুম হয় না ভালো করে, আমি ভালো করে খাইতে পারি না। জিংনান এই কথা শুনে জিয়াওকে বলে যে আচ্ছা এই কথা, দাদার জন্য এত মায়া লাগতেছে, আর তুমি যে গোসল করার সময় গরম পানি দিয়ে আমার গোসল করা দিতেছিলা, আমার শরীর তুমি পুড়েই ফেলতেছিলা, তখন তোমার ঘুম আবার খাওয়া কিভাবে হইতেছিল? এই কথা শুনে জিয়াও হাইসা দেয়। জিয়াও জিংনানকে বলে যে দাদাকে এই টাকাটা দিয়ে আমরা দুজন ডিভোর্স নিয়ে ফেলবো। ডিভোর্সের কথা শুনে জিংনান বলে যে তুমি এখনো আমার থেকে ডিভোর্স দিতে চাও? জিয়াও বলে যে ডিভোর্স নেওয়ার পরে আমি তোমার টেক কেয়ার করবো, তুমি এই বিষয়ে কোনো টেনশন করবে না, কারণ তোমাকে তো লু ফ্যামিলি থেকে লাথি দিয়ে বাই করে দিছে, আমি যদি তোমার টেক কেয়ার না করি তুমি তো মরেই যাইবা। এই কথা জিংনানকে বললে ওই টাকার ব্যাগ নিয়ে রুমে চলে যায়। তারপরে জিংনানের দাদা জিংনানের সাথে দেখা করতে আসে আর ওরা বুঝাতে থাকে যে জিয়াও একটা ভালো মেয়ে, ও তোমার টেক কেয়ার অনেক ভালোভাবে করতে পারবে। জিংনান রাগ করে তার দাদাকে বলে যে এটা আমার বাসা, তুমি বইলা কেন আসো নাই? এই কথা শুনে দাদা বলে যে আমি আমার নাতির সাথে দেখা করতে আসছি এখানে, এটার জন্য কি আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে নাকি? দাদা বলে জিংনানকে যে তুমি বুঝতেছো না আমি কি চাইতেছি, তুমি লু গ্রুপের একমাত্র হায়ার, আমি আর পারতাছি না এগুলো সামলাইতে, তোমার উচিত তোমার জায়গায় তুমি আইসা পড়া, তোমরা দুজন আবার লু মেনশন আইসা পড়ো, তাতে তোমাদের এত কষ্টের জীবন যাপন কাটাইতেও হবে না। তুমি দেখো না জিয়াও সারাদিন টাকা কামানোর জন্য কত কষ্ট করে, কার জন্য করে? ও তোমাকে টেক কেয়ার করার জন্যই করে। মোট কথা জিংনানের দাদা জিনানকে এটা বোঝায় যায় যে তুমি তাড়াতাড়ি লু মেনশনে ফিরে আসো, কোম্পানি জয়েন করো, তাতে তোমাদের এত কষ্ট হবে না। এটা বইলা চলে যায়। জিয়াও টাকার জন্য ও বারে কাজ করতে রাজি হয়ে যায়। ও বারের একটা ড্রেস পরে আসে, যে ওরে কাজ দিছে তারে ও বলতে থাকে যে এই ড্রেসটা তো অনেক ছোট। ওই মেয়েটা জিয়াওকে বলে যে আরে এটা কোনো অসুবিধা না, এই কাজ করতে গেলে এই ড্রেসই পরতে হয়, তুমি শুধু ড্রিঙ্ক সার্ভ করবা আর কিছুই না। ওয়াং আর লিং এর ভাইয়ের কাছে জিয়াওকে নিয়ে যাওয়া হয়, জিয়াও ওকে ড্রিঙ্ক সার্ভ করবে। লিং এর ভাই তো জিয়াওকে দেখে চিনা ফেলে যে এটা জিংনানের বউ, ও জিয়াওর সাথে খারাপ বিহেভ করতে থাকে। এখানে কিছুক্ষণ পরে এখানে গুও আসে ড্রিঙ্ক করতে। গু জিয়াওকে ড্রেস পরা দেখা তো থতপত খেয়ে যায় আর বলে ভাবি আপনি এখানে কি করতেছেন? ওই ছেলের হাত থেকে জিয়াওকে বাঁচাইতে গু অনেক চেষ্টা করে বাট পারে না। আর এদিক দিয়ে তো জিংনান অনেক টেনশন করতেছিল যে জিয়াওর আজকে এত দেরি কেন হইতেছে। এর মধ্যে গু ফোন করে আর সব ঘটনা খুইলা বলে। জিংনান তাড়াতাড়ি জিয়াওকে বাঁচাইতে বাড়ে আসে। জিংনান আয়সা তো দেখে জিয়ার সাথে ওই পোলা অনেক খারাপ ব্যবহার করতেছে। ওই পোলারে তো জিংনান ইচ্ছা মতো ধুয়া দেয়, আর এটা করতে জিয়া জিংনান দাঁড়ায় যায়। জিংনানকে দাঁড়াতে দেখা জিয়াও অনেক হ্যাপি হয়ে যায়। তাড়াতাড়ি করে জিয়াও আর গু ওরে হুইল চেয়ারে বসায়। তারপর বাসায় আয়সা জিংনানকে ডাক্তার দেখা যায়। জিয়াও জিংনানকে বলে যে তোমার পা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখো মানে একটা তো চান্স আছে নিজের পায়ে দাঁড়ানোর, তুমি এই নিয়ে কোনো টেনশনই করবা না। তারপরে জিংনান জিয়াওকে বলে যে সে ডিসাইড করছে যে লু ম্যানশনে ফিরা যাবে এবং কোম্পানি জয়েন করবে, এতে করে জিয়ার আর কষ্ট করতে হবে না। জিয়াও চাইলে ওর সাথেও থাকতে পারে, আবার ওরকে ডিভোর্সও দিতে পারে। জিয়াও বলে যে আমি তোমাকে এখন ডিভোর্স দিব না, আমিও তোমাকে ভালোবাসি। এই কথা শুনে জিংনান অনেক হ্যাপি হয়ে যায় আর জিয়াওকে একটা রিং পরে দেয়, আর ওরা দুজন নাইট স্পেন্ড করে। পরের সিনে এটা দেখানো হয় যে যেখানে জিংনান জিয়াওকে বলতেছিল যে আমি এখন তোমার সব রেসপন্সিবিলিটি নিব, তুমি টাকা পয়সার কথা এখন কোনো চিন্তাই করবা না, তুমি এখন মনোযোগ দিয়ে স্কুলে যাবা পড়াশোনা করতে, কালকের থেকে আমি কোম্পানি জয়েন করব আর তুমি স্কুল জয়েন করবা, তোমার পড়াশোনা তোমার এখন পড়াশোনা করতে হবে যা তুমি চাইছিলা। এই কথা শুনে তো জিয়া অনেক হ্যাপি হয়ে যায়। তারপরে আমাদের ওয়াং আর লিংকে দেখানো হয় যেখানে ওর ভাই গতকালকে যা যা ঘটনা ঘটছে সব কথা ওদের বইলা দেয়। এটা শুনে তো ওদের দুই বোনেরই মাথা গরম হয়ে যায় আর বলে যে আমি এভাবে লিংকে হ্যাপিলি লাইফ লিড করতে দিব না। ওয়াং এখানে একটা প্ল্যান করা শুরু করে দেয় আর বলে যে কালকে আমি জিংনানকে সারা জীবনের মতো শেষ করে দিব। জিয়াও যখন স্কুলে যেতেছিল তখন ওয়াং এর লোক জিয়াওকে কিডন্যাপ করে ফেলে। ওয়াং এই কথাটা আবার জিংনানকে বলে যে তোমার ওয়াইফ আমার কাছে আছে, তুমি যদি ওকে বাঁচাইতে চাও তাহলে আমার এই অ্যাড্রেসে আসো তুমি। জিংনান জিয়াওকে বাঁচাইতে ওয়াং যেখানে বলছে সেখানে চলে যায়। ওয়াং এখানে জিংনানকে বলে যে চলো আমরা একটা খেলা খেলি, এই খেলায় যদি তুমি জিতে যাও তাহলে আমি ভালোই ভালোই জিয়াওকে চাইতে দিব এখান থেকে। ওয়াং এর টিকা এই কথা শুই না জিংনান জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে কি খেলা খেলবা? তুমি আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ করবা, যাকে তুমি চুজ করবা সে বেঁচে যাবে, বাট যাকে তুমি চুজ করবা না তাকে মোটরসাইকেল
হিট করবে। ওয়াং এর এই কথা শুনে জিয়াও মনে মনে বলতে থাকে যে ওয়াং এটা কি প্ল্যান করতেছে, আমার মনে হয় ও জিংনানকে মাইরা ফেলার প্ল্যান করতেছে। এখানে জিংনান সরাসরি জিয়াওকে চুজ করে। জিংনান যখন জিয়ার কাছে যায় ওর হাত পা খুলতে, তখন ওই মোটর সাইকেল জিংনানকে হিট করে আর ওয়াং ওই মোটর সাইকেলে বসে ওখান থেকে চলে যায়। এতে জিংনান অনেক ব্যথা পায়। এটা দেখা জিয়াও কাঁদতে থাকে আর হসপিটালে কল করে, কিন্তু হসপিটালের মানুষের কাছে জিয়াও কোনো কথাই বলতে পারতেছিল না, কারণ ও তো বোবা। জিংনানের জীবন বাঁচাইতে অনেক কষ্টে জিয়াও এই অ্যাড্রেস দেয়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে জিংনানকে হসপিটালে নিয়ে আসে জিয়াও। জিংনানের অতিরিক্ত টেনশনে জিয়াও এখানে বেহুশ হয়ে যায়। জিয়ার যখন হোশ আসে তখন দাদা বলে যে তুমি এত টেনশন এখন আর নিতে পারবে না, কারণ তুমি প্রেগনেন্ট। এটা শুই না জিয়াও কাঁদতে কাঁদতে জিংনানের কাছে যায় আর জিংনানকে বলতে থাকে যে দেখো জিংনান, আমি এখন কথা বলতে পারি আর এখন তো আমি প্রেগনেন্টও, তোমার এখান থেকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। জিয়ার কথায় জিংনানেরও হোশ এসে পড়ে আর জিংনান জিয়াওকে বলে যে তুমি টেনশন করো না, তুমি এত কান্না করতেছো কেন, আমি তোমাকে কখনো একা ছাড়ছি, তুমি যে এরকম ভাবে কান্না করতেছো। এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।